ফেসবুকে ইউটিউবে দেখেছি খামারবাড়ি যেখানে ছবির শুটিং হয়, আমি তো শুনেই মহা খুশি। সে বলছে ইচ্ছা করলে আমিও শুটিং করতে পারব। আমার বাসা থেকে ১০০ টাকা গাড়ি ভাড়া। আমি বললাম আমি যাব শুটিং দেখতে, কিন্তু বললাম না, আমারও শুটিং করার খুব ইচ্ছা। যাক, রাতে ঘুম ইচ্ছে না, কখন সকাল হবে আমি শুটিং দেখতে যাব। এইভাবে ভাবতে ভাবতে সকাল হয়ে গেল। আমি তো সকালে গোসল করে রেডি। ১০টার পর কল দিয়ে বললে বিকালে বের হতে বাসা থেকে। আমি বললাম বিকেলে কেন বের হব, শুটিং তো সকালে। তখন বলল আমরা যখন শুটিং যাই তখন একদিন আগে যাই, বিকেলে শুটিং স্পটে ঢুকতে হয়। রাতে কিছু শুটিং থাকে, পরের দিন সারা দিন শুটিং হয়। আমি বললাম তার মানে রাতে থাকতে হবে। সে লোকটা বুঝতে পেরেছে আমি ভয় পেয়েছি। সে বলল শুটিং এমনি হয়, তুমি ইচ্ছা করলে আসতে পারো, আর না ইচ্ছা করলে আসতে হবে না। আমি চিন্তায় পড়ে গেলাম, কি করব বুঝতে পারছি। এমন সময় চিন্তা করলাম যা হবার হবে, আমার নায়িকা হতে হবে। আমি বললাম ঠিক আছে ভাইয়া, আমি আসব, তবে এমন কিছু জানি না হয়, আমার কোনো ক্ষতি জানি না হয়। সে হেসে দিয়ে বলল তুমি যেটা ভাবছ সেটা না, তুমি আসলেই বুঝতে পারবে সব। আমি বিকেলে চলে গেলাম, সন্ধ্যার আগেই গিয়ে দেখলাম মানুষ শুটিং করছে। আর এই দিনটার অপেক্ষায় ছিলাম। আমি ভেবেছিলাম আমি মনে হয় দেখতে খারাপ, খুব ভয় ছিল, কিন্তু দেখি আমি স্পটে ঢুকার সাথে সাথে সবাই বলছে তুমি কি নতুন কাজ করো, মিডিয়াতে আমার কাজ করবে, তোমার নাম্বার দাও। মনে হয় ৫-৬ জনে বলছে নাম্বার দিতে। আমি বলছি আমি নতুন, এখনো কাজ করিনি। আর আমাকে আগেই ওই ভাইয়াটা বলেছে কাউকে নাম্বার না দিতে। যাক, সন্ধ্যা হয়ে গেল, সবাই শুটিং শেষ করে চলে যাচ্ছে, আর যারা কাল শুটিং করবে তারা ঢুকছে শুটিংয়ে। রাত তখন ৭টা বাজে। কেমন জানি হঠাৎ করে পরিবেশটা চেঞ্জ হয়ে গেল। আমাদের সাথে মোট ১০ জন লোক আছে, আমি ছাড়া আরও ২টা মেয়ে আছে। ২ মেয়ে ২ রুমে চলে গেল। আমি তো চিন্তায় পড়ে গেলাম, তাহলে আমি ঘুমাবো কার সাথে? আমাদের ওই স্পটে আর লোক আছে, মানে ৪টা টিম শুটিং ঢুকেছে ওই দিন। সব টিমে মেয়ে ৪-৫ জন করে, আর সবাই কেমন জানি এক ছেলে এক মেয়ে এক রুমে যাচ্ছে। বিষয় সোজা করে বললে যেটা বোঝা যায়, মনে হচ্ছে এটা নটি বাড়ি। দিনে শুটিং আর রাতে এইখানে অন্য কিছু হচ্ছে। যাক, আমার বুঝা বাকি রইল না, এখানে দেহ ব্যবসা হচ্ছে আর আমি এখানে এসেছে। যাক, আমাকে একটা রুম দেয়া হলো। আমি তো খুব বয়ে আছি কে আমার রুমে আসে, আর আমি কনফার্ম ছিলাম আমার রুম ওই লোকটা আসবে যে আমাকে এইখানে এনেছে। এটা ভাবতে ভাবতে একটু পরেই এসে হাজির ওই লোকটা। তবে লোকটা একা না, সাথে একটা মেয়ে আছে। আমাকে বলল তুমি একটু বাহিরে দাঁড়াও, আমরা একটু কথা বলবো। আমি বুঝে নিলাম তারা এখন লাগাবে। যেটা ভেবেছি সেটা একটু পরেই শব্দ শুরু হলো, আস্তে আস্তে করো। আমি হাসব না কান্না করবে বুঝতে পারলাম না। ১০ মিনিট পর দরজা খুলে বের হলো। আমাকে ডাক দিল, বলল সাথী ভেতরে এসো। আমি বয়ে বয়ে ভেতরে গেলাম, বলল বসো। বলল বয়ের কিছু নেই, মিডিয়াটা এমনি। সারাদিন শুটিং করবে, রাতে পরিচালককে সময় দিতে হবে। আর আমি তোমাকে এখানে এনেছি এই কারণে তুমি বুঝো, মিডিয়াটা যদি মন চায় কাজ করবে, মন না চাইলে করবে না, সোজা কথা। আর একটা কথা, তুমি ভয় পেও না, তোমার কাছে রাতে কেউ আসবে না। বাকিটা তোমার ইচ্ছা, তুমি কি করবে। এই বলে সে চলে গেল। আমি ভাবছি আমি নায়িকা হব, যা হবার হোক, আমি নায়িকা হব। ১ ঘন্টা পর আমি তাকে কল দিলাম, বললাম ভাইয়া আমি কাজ করব। সে এমন খুশি হলো মনে হচ্ছে আকাশে চাঁদ পেল, কারণ সে এখন আমাকে লাগাতে পারবে। সে খুশি খুশি মনে বলল ২৫০০ টাকা পেমেন্ট পাবে। আমি কি আসব তোমার ঘরে? আমি কিছু না ভেবে বললাম আসেন। সেই থেকে শুরু হলো নায়িকা হবার গল্প, শুরু হলো নতুন গল্প। ২ পর্ব। খালারা মাকে বুঝিয়ে শান্ত করলেন। বললেন ওরা হয়তো কারো থেকে ভুল তথ্য পেয়েছিল, শুনে বিশ্বাস করেছিল। তারপর কোনোভাবে যাচাই বাছাই করে হয়তো দেখেছে তারা যা শুনেছে তা মিথ্যে। অপবাদ। এই বিয়ে ভাঙতেই কেউ এই অপবাদ ছড়িয়েছে। মা একরকম বিলাপ করে উঠলেন। বললেন কে আমার অত বড় ক্ষতি করতে চায়? ওরা তো বলল যে এই তথ্য দিয়েছে সে দূরের কেউ না।
আমাদের নিজেদেরই লোক। এই লোকটা কে? কে এই কালসাপ? ছোট খালা মায়ের দিকে চোখ পাকিয়ে তাকালেন। তারপর ধমকের গলায় বললেন, আপা তুই থামবি? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? বাড়ি ভর্তি লোক, খুব তো মান সম্মান নিয়ে ভাবছিস, কিন্তু তোর এমন ভাব যেন নিজের মান সম্মান নিজেই নষ্ট করতে খুব শখ হয়েছে তোর। মা থামলেন। সবকিছু আগের মতোই হতে লাগল। সবাই ব্যস্ত হয়ে পড়ল যার যার কাজে। খালারা বাচ্চাদের খাওয়াতে লাগলেন, মামিরা সুপুরি কাটতে লাগল। চাচিদের মধ্যে কেউ এখানে নেই। বড় চাচি অনেক আগেই মারা গিয়েছেন। ছোট চাচি আসেননি, তার মাথা ব্যথা প্রচণ্ড, বিছানা থেকে উঠতে পারছেন না। এর আরও খানিক পর আমার কাছে এলো অ্যানি, ছোট চাচার মেয়ে। এবছর এইচএসসি দিয়েছে, এডমিশন নিবে বিশ্ববিদ্যালয়ে, কোচিং করছে, ময়মনসিংহে থাকে। বিয়ে উপলক্ষেই বাড়িতে এসেছে। অ্যানি এসে বলল, তোমার 2 হাত দেখি আপু। আমি হাত তুলে দেখালাম। সে চোখ কপালে তুলে বলল, ওমা একই কাণ্ড, রাত পার হতেই বিয়ে আর তুমি এখনো মেহেদি দেওনি হাতে। কারোর মাথায় কি নাই নাকি বিষয়টা? সবাই কি করছে? নিজেদের নিয়ে সবাই ব্যস্ত। যার বিয়ে তার খবর নেয়ার মতো একটা মানুষ নাই এই বাড়িতে। আমি হাসলাম অ্যানির কথা শুনে। অ্যানি আমার চেয়ে বয়সে অনেক ছোট। আগে কেমন লাজুক স্বভাবের ছিল সে, কম কথা বলতো, মিশত না তেমন কারোর সাথে, এমনকি আমার সঙ্গেও না। সারাক্ষণ ঘরে শুয়ে বসে থাকত, পড়াশোনা করত। কিন্তু এখন ও অনেক বদলেছে। এখন সে সহজেই মিশতে পারে মানুষের সঙ্গে। গল্প শুরু করলে আর শেষ নাই। কথাও বলে গুছিয়ে, সুন্দর করে। আমি বললাম, কে বলল খবর নেয়ার কেউ নেই? এই তো তুই আছিস, তুই দিয়ে দে দেখি মেহেদি। অ্যানি মেহেদি খুঁজে বের করে এনে আমার হাতে দিয়ে দিতে লাগল। দেবার সময় নানান কথা বলতে বলতে এক পর্যায়ে বলল, উনার সঙ্গে ফ্রি হয়েছ নাকি? আমি বললাম, কার সঙ্গে? অ্যানি হাসল, বলল, তোমার উনির সঙ্গে। আমি মজা করে বললাম, আমার উনিটা কে আবার? অ্যানি বিরক্তি নিয়ে বলল, তোমার উনিটা কে এটা তুমি জানো, তবুও আমার সঙ্গে শুধু শুধু মজা নিচ্ছ। আচ্ছা আমিই বলি তবে, উনিটা তোমার জামাই। জামাইয়ের সঙ্গে ফ্রি হয়েছ তুমি? আমি খানিক সময় চুপ করে রইলাম। সে আমায় চুপ করে থাকতে দেখে বলল, চুপ হয়ে গেলে যে? ঘটনা কি? লজ্জা করছে নাকি তোমার? আমি বললাম, আরে উনি কল টল কিছুই দেয় না। একদিন একটু কথা হলো শুধু, তারপর ব্যস্ততা দেখিয়ে কেটে দিল। অ্যানি অবাক হবার গলায় বলল, এসব কি বলো? রোজ কথা বলো না তোমরা? অ্যানি অবাক হবার গলায় বলল, এসব কি বলো? রোজ কথা বলো না তোমরা? আমি বললাম, না, শুধু একদিন ওই একটু কথাই হয়েছিল। এরপর আর কোনো কথা হয়নি। উনি কল দেয়নি, আমিও দেইনি। উনি না দিলে আমি কেন দিব? আমি কি নির্লজ্জ নাকি? অ্যানি হি হি করে হেসে উঠল, শব্দ করে। আমি ওর দিকে তাকিয়ে বললাম, হাসছিস কেন তুই এরকম করে? অ্যানি হাসি থামিয়ে বলল, একটা ঘটনা মনে পড়েছে তাই হাসছি। আমি বললাম, কিসের ঘটনা? অ্যানি বলল, আগে হাসতে দেও, হাসি শেষ হলে বলবো। আমি কিছু বললাম না, শক্ত হয়ে বসে রইলাম। সে এবার হাসি থামিয়ে বলল, আমার এক বান্ধবীর বিয়ে ঠিক হয়েছিল গত রোজার ঈদের সময়। দিন তারিখ সব ঠিক। আর 15 দিন পর বিয়ে। বিয়ের পর স্বাভাবিকভাবেই হবু স্বামী স্ত্রী কথা বলে, দেখাও করে। কিন্তু ছেলে তো আমার বান্ধবীকে ফোন দেয় না, একবারও না। বান্ধবী ফোন দিলেও কথা বলে না, কেটে দেয় কলও। পরে এক পর্যায়ে এসে এই বিয়ে ভেঙে গেল। কেন বিয়ে ভেঙেছে জানো? আমি বললাম, কেন? অ্যানি আবার হাসতে লাগল, হেসে গড়িয়ে পড়ছে আমার উপর। আমার রাগ লাগছে এবার ভীষণ। রাগ নিয়ে ওর দিকে তাকিয়ে বললাম, হাসাহাসি পড়ে করিস, আগে কথা শেষ করো। অ্যানি কষ্ট করে হাসি থামাল, তারপর বলল,
আরে ওই ছেলের সমস্যা ছিল বলে থেমে গেল আবার। আমি বললাম, কিসের সমস্যা ছিল? অ্যানি আবার বলতে শুরু করল। বলল, ছেলের নাকি মেয়েদের প্রতি কোনো আকর্ষণ নাই। তার আকর্ষণ ছেলেদের প্রতি। ছেলে হয়ে ছেলের প্রতি আকর্ষণ বুঝলা? তাকে জোর জবরদস্তি করে তার মা বিয়ে করাতে চেয়েছিল। কিন্তু বিয়ের আগের দিন ছেলে বেঁকে বসল। বলল এই বিয়ে সে কোনোভাবেই করবে না। এরপরেও যদি তাকে জোর জবরদস্তি করে এই বিয়ে করাতে চায় তবে সে বিষ খাবে, মরবে। অ্যানি আবার হাসতে শুরু করল কথাগুলো বলে। ওর কথাগুলো শুনে আমারও হাসার কথা, কিন্তু আমি হাসতে পারছি না। ওর হাসি শুনে খালারা, মা এমনকি আরও আত্মীয় স্বজন যারা ছিল ঘরের সবাই এসে উকি দিয়ে গেল। ওরা গেলে অ্যানির দিকে গরম চোখে তাকিয়ে আমি বললাম, তোর ধারণা যে লোকের সঙ্গে আমার বিয়ে হচ্ছে সেও এমন? অ্যানি হাসি থামিয়ে বলল, ধারণা করে লাভ নাই। কারোর সম্পর্কে না জেনে ধারণা করা পাপ। তুমি এক কাজ করো, উনার সঙ্গে কল ধরিয়ে দাও। আমি বরং সরাসরি জিজ্ঞেস করি তার এরকম কোনো রোগ আছে কি না। অ্যানির সঙ্গে আমার হাসাহাসি করার প্রয়োজন ছিল। সে মজা করছে, আনন্দ করছে, করতেই পারে। আমার হবু বর তার বোন জামাই। বোন জামাইকে নিয়ে মানুষ ঠাট্টা করেই। কিন্তু আমি হঠাৎ করেই একেবারে চুপচাপ হয়ে গেলাম। আমার কেন জানি মনে হচ্ছে যার সঙ্গে আমার বিয়ে হচ্ছে তার মধ্যে বড় কোনো সমস্যা আছে। একটু আগে যে ওখান থেকে ফোন করে ছেলের মামা বলল আমাদের বাড়ি থেকে কেউ অপবাদ দিয়েছে, এটা মিথ্যে। ওরা বানিয়ে বলেছে এটা। নিজেদের দোষ ঢাকতেই একটা ছল চাতুরি খুঁজে বের করেছে। আমার কেন জানি মনে হচ্ছে এখানে বিরাট একটা ঝামেলা আছে। এই যে ছেলের মা আবার ফোন দিল। বলল কাল ওরা আসবে। আমাকে বউ করে নিয়ে যাবে। আমার মনে হচ্ছে ছেলে বর সেজে আসবে না। আসবে তার মা। মা এসে আমায় নিয়ে যাবে। ছেলের কোনো একটা সমস্যা তো আছেই। সে হয়তো চায় না এই বিয়ে হোক। তার মা জোর জবরদস্তি করে এই বিয়ে করাচ্ছে। যদি সে চায় তো তবে বিয়ে ঠিক হবার পর 25 দিন পার হয়ে গেল। এর মধ্যে শুধু একদিন কথা বলল, তাও এখান থেকে কল দেওয়ার পর। নিজ থেকে কোনোদিন কল দেয়নি কেন সে? অ্যানি আমার দিকে হাঁ করে তাকাল। তারপর বলল, তুমি দেখি সত্যি সত্যি চিন্তায় পড়ে গেছ আপু। আরে এসব কিছুই না। উনি সম্ভবত লাজুক স্বভাবের। দেও তোমার ফোন দেও। কল দেই। তুমি হয়ে কথা বলবো। তোমার কণ্ঠ তো আর উনি চিনেন না। বুঝবে না আমি কথা বলছি। আমি বললাম, উহু, বাদ দে। এসবের দরকার নাই। ভাববে বেহারা আমি। অ্যানি জোর করে ফোন টেনে নিল। তারপর সেভ করা নম্বর দেখে কল করল। কল দেওয়ার পর রিং হল। কিন্তু ওপাশ থেকে রিসিভ করল না। একবার না, পরপর কয়েকবার কল দেওয়ার পরেও রিসিভ করল না। অ্যানি আমার দিকে তাকাল। তার মুখ শুকনো। আমি ভয়ে তটস্থ হয়ে গেলাম। সত্যি বলতে এর আগে আমি ভেবেছিলাম আমার হবু বর সম্ভবত কিছুটা লাজুক স্বভাবের। এছাড়া ভাবতাম উনি সম্ভবত কাজে ব্যস্ত থাকে। এর আগে আমার মনে একটু দুশ্চিন্তা জায়গা করে নিতে পারেনি। কিন্তু অ্যানি এসে এসব বলার পর কেন জানি মনের ভেতর নানান দুশ্চিন্তা জায়গা করে নিল। নিজেকে কিছুতেই আর চিন্তামুক্ত করতে পারছি না। এই যে অ্যানি হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছে, এসবে আর আমার আনন্দ হচ্ছে না। আমার কেন জানি মনে হচ্ছে এইসব আয়োজন মিছে মিছি হচ্ছে। আমার এই বিয়েটা হবে একটা পুতুল বিয়ের মতোই, এর বেশি কিছু না। শুরু করলাম নতুন গল্প, ফিরে আসার গল্প, দ্বিতীয় বা শেষ পর্ব। দরজা খুলতেই আরও বেশি অবাক হলাম, দেখলাম রিয়া একটা বাচ্চা মেয়েকে কোলে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। বুঝতে পারতেছি না এমন সময় আমি কি করব। আমার কি করা উচিত? মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। রিয়াও কথা বলতে ইতস্তত বোধ করতেছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে জিজ্ঞেস করলাম, তুমি? রিয়া তার কোল থেকে বাচ্চা মেয়েটাকে নামিয়ে দিয়ে বলল, মা এখানে দাঁড়াও তো। আমি আসব সেটা আশা করনি তাই না? চোখের সামনে সেই 5 বছর আগের রিয়াকে যেন দেখতে পাচ্ছি। মেয়েটার ভেতরটা যতটা নরম বাহিরটা ততটা নরম না।
সেই আগের মতো তার কথা বলার ধরন। রিয়ার মেয়েটার বয়স 4 থেকে 4.5 বছরের মতো হবে। হয়তো এখান থেকে গিয়ে বিয়ে করে ফেলেছিল। মেয়েটা দেখতে একদম তার মায়ের মতো হয়েছে। আমি কিছু না বলে তার আশপাশ দেখতেছিলাম। সে কি একা আসছে নাকি স্বামী নিয়ে আসছে? দেখলাম তার পেছনে একটা সুটকেস ছাড়া আর কিছু নেই। কাউকে দেখতে না পেয়ে বললাম, একা আসছ কেন? অন্য কেউ আসার কথা নাকি? আচ্ছা, আমরা কি বাইরে দাঁড়িয়ে কথা বলবো নাকি ভেতরে যাব? আমি আমতা আমতা করতে করতে বললাম, আসো। ঘরের ভেতর ঢুকে সে তো আগুন। কি অবস্থা করে রেখেছ ঘরটার, একটু গুছিয়েও তো রাখা যায়। এই বলতে বলতে সে আমার রুম গোছাচ্ছে। আমি সোফায় বসে রিয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম আর ভাবতেছি মেয়েটা কত সহজ সরল, এমন একটা মেয়েকে আমি কত কষ্ট দিয়েছি। পাশ থেকে ওর বাচ্চাটা আমার দিকে আঙ্গুল দিয়ে বারবার বলতেছে, মাম্মা মাম্মা, এটা কে? মেয়েটার ভালো করে কথা ফোটেনি। রিয়া চুপচাপ রুম গোছাতে থাকল। হঠাৎ খেয়াল করলাম তার হাতে আমাদের বিয়ের একটা ফটো। এটাই একমাত্র আমাদের বিয়ের স্মৃতি যেটা বিছানার পাশে ছিল। রিয়ার চোখ দিয়ে নীরবে পানি বেরিয়ে যাচ্ছে। হয়তো বিয়ের কথা মনে পড়তেছে। সাহস নিয়ে এক নিঃশ্বাসে বলে ফেললাম, রিয়া, তোমার স্বামী আসেনি? সে কেমন আছে? নিশ্চয় সে আমার মতো এত স্বার্থপর না, তাই না? রিয়া চোখের পানি মুছতে মুছতে বলতেছে, হ্যাঁ, সেও স্বার্থপর, তাই তো তোমার সাথে পরকিয়া করতে চলে আসলাম। কি আমার সাথে পরকিয়া করবে? রিয়া কি বলল সবকিছু আমার মাথার উপর দিয়ে গেল। হয়তো আমার ধারণা ঠিক সে বিয়ে করেছে। কিন্তু আমার কাছে এটা পরিষ্কার যে আমাকে পরকিয়ার কথাটা ইগো দেখিয়ে বলছে। কারণ রিয়া এমন কোনো মেয়ে না। মানে, সুখ জিনিসটা আমার কপালে নেই মনে করেছিলাম। আমি বিশ্বাস করতাম তোমাকে নিয়ে সুখী হতে না পারাটা আমার ভাগ্যে লেখা আছে, বিধাতা হয়তো আমার কপালে সুখ রাখেননি। তবুও আমি এই বিছানার এক পাশে সারা জীবন পার করে দিতে চেয়েছিলাম। এত কিছুর পরও আমি নিজে কান্না করে আমার দুঃখগুলো ঢেকে রাখার চেষ্টা করেছিলাম। যেদিন আমি রাগের বসে চলে যাব বলছি, আর তুমিও আমাকে আটকালে না, সেদিন মনে করেছিলাম আমার জীবনের শেষ দিন। কিন্তু আমার হায়াত ছিল তাই বেঁচে গেছি। তোমার কি মনে আছে একদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল? বিয়ের পর তুমি আমাকে স্ত্রীর মর্যাদা দিয়েছিলে শুধুমাত্র সেদিন। হয়তো তুমি অবচেতন মনে ছিলে। যাই হোক, সেই রাতের ফসল হচ্ছে আমার মেয়েটা। যেদিন এখান থেকে চলে যাচ্ছিলাম সেদিন আমি আমাদের বাসায় যাইনি। গিয়েছিলাম সুইসাইড করতে। কিন্তু আমার মেয়েটা সুইসাইড করতে দেয়নি। আমার মনে হলো পেটের ভিতর থেকে সে বলতেছে, মা, আমি কোনো অন্যায় করিনি, আমাকে মেরো না। এই সব ঘটনা আব্বা, শ্বশুর জানত। কিন্তু আমি বারণ করেছিলাম তোমাকে কিছু বলতে। আমি চাইনি তুমি আমার প্রতি দয়া করো। আমি চেয়েছি তুমি আমাকে ভালোবাসো। আমি চেয়েছি তোমার মাঝে অনুশোচনা বোধ সৃষ্টি হোক। আমার জীবনের কঠিন সময়ে তুমি স্বার্থপরের মতো আমাকে ছেড়ে দিয়েছিলে। কিন্তু আমি পারিনি তোমার কঠিন সময়ে তোমাকে ছেড়ে থাকতে। কেন জানো? অল্প দিনে বড্ড বেশি ভালোবেসে ফেলেছিলাম। এই 5 বছরের সব থেকে বেশি কষ্ট পাচ্ছিলাম তখন যখন মেয়েটা ওর পাপ্পা কোথায় জিজ্ঞেস করত, আর কথাটার আমি কোনো জবাব দিতে পারতাম না। আমার ফোন যদি ওর হাতে থাকে, যে কেউ কল দিলে ও পাপ্পা পাপ্পা বলে ডাকতে থাকে। একটা মেয়ের জীবনে সন্তানের কাছে তার পিতার পরিচয় দিতে না পারার মতো আর কোনো কষ্ট নেই। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারতেছিলাম না মেয়েটা নিজের মধ্যে এত কষ্ট লুকিয়ে রেখেছিল। রিয়া কথাগুলো বলে খাটের এক কোণা বসে অবুঝ শিশুর মতো হুহু করে কান্না করতে করতে বলতেছে, তুমি হয়তো ভাবতেছ তাহলে আজকে কেন আসলাম, কারণ গতকাল তোমার ফোন পেয়ে বুঝেছিলাম তোমার মতো স্বার্থপর একটা মানুষ কখনো কোনো কারণ ছাড়া ফোন দিবে না। মা বাবা দুজনের মৃত্যুর খবর আমি শুনেছি, তারপরেও আমি তোমাকে দেখা দেইনি কারণ তোমার মধ্যে অনুশোচনা বোধ না আসলে কখনো ভালোবাসার আসল অর্থটা তুমি বুঝতে না। মেয়েটাকে কোলে নিয়ে রিয়ার সামনে গিয়ে বললাম, আমার মেয়েটার নাম কি রাখছ? সে নিচের দিকে তাকিয়ে আছে। স্পষ্ট দেখতে পাচ্ছি তার চোখের পানি টপট করে নিচে পড়তেছে। আমি পাশে বসে ওকে জড়িয়ে ধরতে চাইলাম, কিন্তু সে এমন জেদ ধরে বসে আছে তাকে কোনোভাবেই ধরতে পারতেছি না। খুব বেশি জোর করে তাকে জড়িয়ে ধরে বললাম,
হুম, আজকে বেশি করে কেঁদে নাও, এরপর কখনো এই চোখে পানি আসতে দিব না। ভালো কিভাবে বাঁচতে হয় সেটা তুমি আমাকে শিখিয়েছ। এখন ভালোবাসার পরীক্ষাটা আমি দিব। সমাপ্ত। প্রিয় পাঠক, জানি না লেখাটা আপনাদের কাছে কেমন লেগেছে, তবে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। সমালোচনা করতে হলে গঠনমূলক সমালোচনা করুন। সমালোচনা কাউকে ছোট করার জন্য না, সমালোচনা হোক শিখানোর জন্য। সর্বোপরি সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।